খুব অল্প দিন হলো বাংলাদেশে একটি শব্দ ব্যবহার হচ্ছে, সেটি হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। নিন্দাবাচক অর্থে, গালিবাচক অর্থে। ফ্যাসিস্ট শব্দটা আমাদের এখানে বহু আগে থেকে পরিচিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকেই, যখন বাংলাদেশের প্রগতিশীলরা ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। আহ, সেই সময় থেকেই, বোধহয় ব্রিটিশ আমলের শেষের দিকে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের ঘটনা। তো ফ্যাসিস্ট তাহলে কি? ইতালির বেনিতো মুসোলিনি, তার যে পার্টি, সেই পার্টির নাম ছিল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি। বেনিতো মুসোলিনি কিন্তু এবং তার দল একনায়ক ছিল, কিন্তু আবার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল দলটি, এবং বেনিতো মুসোলিনি নিজেও। অবস্থা এমন হয়েছিল যে এই ফ্যাসিস্ট পার্টির মতাদর্শের বিপক্ষে কেউ কোনো নিন্দাবাচক শব্দ ব্যবহার করতে পারত না। এমনকি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ইতালি সফরে গিয়ে এই ফ্যাসিস্ট পার্টির সুশৃঙ্খল আচরণ এবং জনগণের জাগরণ দেখে তিনি রেডিওতে তার প্রশংসা করে একটা কথিকা পাঠ করেছিলেন। পরে অবশ্য তিনি তার ভুল সংশোধন করেন। তিনি ফ্যাসিজমের বা ফ্যাসিবাদের চরিত্রটা তিনি উপলব্ধি করতে পারেন এবং তার আগের বক্তব্যকে প্রত্যাহার করে নিয়ে ফ্যাসিজমের বিপক্ষে সারা পৃথিবীতে রোমারালার সঙ্গে মিলে বাণী দেওয়ার জন্যে তিনি একত্রিত হয়েছিলেন। তো আমরা ফ্যাসিস্ট শব্দের উৎপত্তিটা জানলাম, পার্টির এটা জানলাম। এখন ফ্যাসিজমের উৎপত্তিটা কোত্থেকে আসে? যদি একটা বৈশিষ্ট্য, একটা কারণ যদি আপনি খুঁজে বের করতে চান, ফ্যাসিজম নিয়ে অসংখ্য বই আছে, বাংলা ভাষাতেও অসংখ্য বই আছে, সেগুলি আপনি পড়তে পারেন। কিন্তু মূল কারণ হিসেবে ফ্যাসিজম কোত্থেকে উদ্ভব ঘটে, ফ্যাসিজমের যদি এটা জানতে চান বা এটা যদি জানাতে চান, তাহলে আজকে শুনে রাখুন, ফ্যাসিজমের উৎপত্তি হয় উগ্র জাতীয়তাবাদ থেকে। উগ্র জাতীয়তাবাদ কাকে বলছি আমি? আমি যখন বলছি যে আমার জাতি, সে জাতি ভৌগোলিক হতে পারে, নৃতাত্ত্বিক হতে পারে, ধর্মীয়ভাবে বিবেচিত হতে পারে। আমি যখন বলছি যে আমার জাতি পৃথিবীর অন্য সব জাতির চাইতে উন্নত, অন্য সবাই আমাদের তুলনায় নিকৃষ্ট, সেইটি তখন হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এবং সেই উগ্র জাতীয়তাবাদের সর্বোচ্চ রূপ হচ্ছে, সর্বোচ্চ ক্ষতিকারক রূপ হচ্ছে ফ্যাসিজম। তো কালচারাল ফ্যাসিস্ট জিনিসটা কি? ফ্যাসিজমের পক্ষে যে কালচারাল কর্মীরা, যে সংস্কৃতি কর্মীরা ফ্যাসিজমের পক্ষে সম্মতি উৎপাদন করে, তারা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। বাংলাদেশে কালচারাল ফ্যাসিস্ট আসলে কারা, এটি এই ভূখণ্ডে কারা কালচারাল ফ্যাসিস্ট, এটি আসলে ধরেন 1947-এর পর থেকে, 1947-এর পর থেকে প্রায় প্রকৃষ্টভাবে প্রমাণ হয়ে গেছে আজকে পর্যন্ত। একজন প্রগতিশীল, গণতান্ত্রিক, উদারমনা মানুষ, মুক্তমনা মানুষ, এবং যদি রাষ্ট্রটি হয় সেরকম, তাহলে সেখানে একই সঙ্গে যেমন আজান হবে, নামাজ হবে, রোজা হবে, ওয়াজ হবে, হামদাত হবে, গীতাপাঠ হবে, ত্রিপিটক পাঠ হবে, জন্মাষ্টমী হবে, অন্য সব অনুষ্ঠান হবে, ধর্মীয় অনুষ্ঠান হবে, প্রবরণা পূর্ণিমা হবে, কঠিন চিবরদান হবে,
আদিবাসীদের কারাম উৎসব হবে, অন্য উৎসব যেটা ম্রো আদিবাসীদের উৎসবগুলো হবে, চাকমা আদিবাসীদের উৎসবগুলো হবে, রবীন্দ্রসঙ্গীত হবে, লালন সঙ্গীত হবে, শহীদ মিনারে ফুল দেওয়া হবে। শহীদ মিনারে যদি কেউ ফুল দিতে না যেতে চায়, যদি অন্যায় মনে করে, তাকেও সেই স্বাধীনতা দেওয়া হবে যে তুমি যেও না। তো এখন কালচারাল ফ্যাসিস্ট, মজার ব্যাপারটা হচ্ছে যে কালচারাল ফ্যাসিস্ট শব্দটি যারা এখন উদ্ভাবন করেছে, একটু তাদের চরিত্রের দিকে তাকাই আমরা। তারা কারা, এটা তো 5ই আগস্টের পরে অনেক বেশি ভালোভাবে বোঝা গেছে। ওই যে বৈশিষ্ট্য, যে আমি যা ভাবছি, আমি যা করছি, আমি যাকে সঠিক মনে করছি, তুমি তার বাইরে যেতে পারবে না, অন্যকেও বাধ্য করব সেটি করতে। সেটি হচ্ছে ফ্যাসিস্ট। এবং যারা সাংস্কৃতিক অঙ্গনে এই কাজটি করে, সাংস্কৃতিকভাবে এই কাজটি করে, তারা ফ্যাসিস্ট, তারা কালচারাল ফ্যাসিস্ট। কালচারাল ফ্যাসিস্ট ধর্মীয় আবরণে থাকে, নৃতত্বের আবরণে থাকে, ভূগোলের আবরণে থাকে। তো সে কি হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে আমরা কি দেখছি, যে মাজার কালচার যেটি বাংলাদেশে বহু বছর ধরে পরিচালিত হয়ে আসছে, কতশো বছর তার কোনো ঠিক নেই। আপনি যদি মোগল আমলের আগে যদি স্বাধীন যে সুলতানি আমল বাংলার যদি দেখেন, তখন থেকে কিন্তু আপনার মাজার সংস্কৃতি চালু আছে। তখন থেকে, তারপর থেকে নানা রকমের চালু আছে, বাউল সঙ্গীত চালু আছে, আপনার নানা রকমের ব্যক্তিগতভাবে সৃষ্টি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এগুলো চালু আছে। তো 5ই আগস্টের পর থেকে হামলাগুলো পরিচালিত হয়েছে এগুলোর উপরে। হামলাগুলো পরিচালনা কারা করেছে? এই আজকে যারা একটা শ্রেণীকে কালচারাল ফ্যাসিস্ট নাম দিয়ে গালি দিচ্ছে, অ্যাকচুয়ালি তারাই এই হামলাগুলো পরিচালনা করেছে। তারা নিজেদেরকে সাংস্কৃতিক অঙ্গনের লোক মনে করে, তো আসলে সংস্কৃতির সও বুঝে না। আর যে বদ্ধ মানুষ যারা, তারা তো এটা কখনোই বুঝবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে তিনি যে সমস্ত ভুল কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, দেশবিরোধী কাজ করেছেন, সেই কাজগুলির ব্যাপারে যে লেখক শিল্পীরা, যে সংস্কৃতিকর্মীরা কোনো রকম নিজের বিবেকের দংশনে দংশিত না হয়ে তারা তাকে অবিরাম সমর্থন দিয়ে গেছেন, তাদেরকে আপনি এক কথায় বলে দিতে পারেন যে তারা হচ্ছে নিকৃষ্ট শ্রেণীর দালাল। নিকৃষ্ট শ্রেণীর দালালরা কখনো উন্নত মানের কবি সাহিত্যিক হয় না, উন্নত মানের সাংস্কৃতিক কর্মী হয় না। উন্নত মানের কবি সাহিত্যিক এবং সাংস্কৃতিক কর্মী হয় তারাই যারা গণতন্ত্র মানা, যারা প্রতিবাদী, যারা সমাজের অসঙ্গতি দেখে কষ্ট পায় এবং অসঙ্গতিগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে, যারা সাদাকে সাদা, কালোকে কালো বলতে সক্ষম, তারাই হচ্ছে প্রগতিশীল এবং মুক্তমনা সাহিত্যিক, কবি, সংস্কৃতিসেবী। আমাদের দেশে সেই ব্রিটিশ আমলেই ফ্যাসি বিরোধী প্রগতিশীল লেখক শিল্পী সংঘ গঠিত হয়েছিল। সেই সংস্কৃতির বা সেই সংগঠনের উত্তরাধিকার আজকে আমরা নানা নামে এখানে বিরাজ করছি। হয়তো কোনো সংগঠনে আছি অথবা সংগঠনের নাই, কিন্তু আমরা বিরাজ করছি। আমরা একই সঙ্গে স্বীকার করে নিই যে আমার যেমন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার অধিকার আছে, কেউ যদি শহীদ মিনারে যাওয়াটাকে পাপ মনে করে, তাহলে সে যদি না যায়, সেই না যাওয়ার অধিকারটাও তার আছে। কিন্তু যে ব্যক্তি পাপ মনে করে শহীদ মিনারে যায় না, সে কিন্তু যদি সুযোগ পায়, তাহলে সঙ্গে সঙ্গে আমার শহীদ মিনারে যাওয়াটাকে বন্ধ করে দেবে।
আপনি পরিস্থিতি দেখতে পাচ্ছেন না সারা দেশে কি? কারা বন্ধ করছে? কারা মাজার ধ্বংস করছে? কারা পীরের আহ, মানে জীবন্ত পীরকে পুড়িয়ে মারছে? কারা বাউলের আখড়া নষ্ট করে দিচ্ছে? কারা আহ, একেবারে লালনের যে অনুষ্ঠানগুলি, তার ভক্তরা যে অনুষ্ঠানগুলি করছে সেই অনুষ্ঠানগুলিকে বন্ধ করে দিচ্ছে গায়ের জোরে? কারা আমার আপনার লেখা পত্রিকায় ছাপা হলে সেই পত্রিকার সম্পাদককে গিয়ে হুমকি দিচ্ছে যে কেন অমুকের লেখা ছাপলেন, বা এই বিষয়ের লেখা কেন আপনি ছাপলেন? তারা কারা আমরা তো দেখতে পাচ্ছি। সত্যিকার অর্থে এবং প্রকৃত অর্থে, শতভাগ সঠিক অর্থে তারাই হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। এরা 1947-এর পরে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল রেডিও টেলিভিশন থেকে। টেলিভিশন তো তখন চালু ছিল না সেভাবে, চালু হয়েছে আরও পরে, কিন্তু রেডিও থেকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছিল, কারণ রেডিও ছিল তখন ব্যাপক বড় গণমাধ্যম। তারা নজরুলকে গ্রহণ করতে গিয়ে দেখলো যে নজরুলের যে সমস্ত কবিতা আছে, সিংহভাগ কবিতা, সিংহভাগ গল্প, সিংহভাগ নাটক, সিংহভাগ সম্পাদকীয়, সিংহভাগ প্রবন্ধ এবং বক্তব্য, এগুলো আসলে তারা যে ইসলামকে চিনে সেই ইসলামের সঙ্গে খাপ খায় না। কিন্তু এখন নজরুলকে নিতে তো হবে। মুসলমান রবীন্দ্রনাথ বলে তাকে একবার সময় পরিচিত করার চেষ্টা করা হয়েছিল। তো নজরুলকে নিতে যখন হবে তাহলে একটু মুসলমানই দিয়ে নিই। নজরুলের শারীরিক খতনা ছোটবেলাতেই তো হয়েছিল, তার কবিতার খতনা করা শুরু করলো তারা। সজীব করিব মহাশ্মশান, সেটাকে তারা মহাশ্মশান শব্দটিকে হিন্দু শব্দ বলে বাদ দিয়ে সজীব করিব গোরস্থান এই লিখল, যার কোনো অধিকার তাদের নেই, কারও নেই। পৃথিবীর সবচেয়ে গৌণ কবি যা লিখে মারা গেছেন তার একটি শব্দ পরিবর্তন করার অধিকার কারো নেই। কিন্তু নজরুলকে তারা, নজরুলের কবিতাকে খতনা করে মুসলমানি দিয়ে তারা পাঠ্যপুস্তকে ছাপল। তারা সকল প্রগতিশীল পত্রপত্রিকা নিষিদ্ধ করার জন্যে সব রকমের কাজ চালালো। প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী যারা ছিলেন, প্রগতিশীল লেখক যারা ছিলেন, তাদেরকে বারবার কমিউনিস্ট, বারবার ভারতের দালাল, বারবার হিন্দু, বারবার ইসলাম বিরোধী এইসব আখ্যা দিয়ে মুনির চৌধুরী থেকে শুরু করে যারা যারা ছিলেন, সর্দার ফজলুল করিম, রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, তাদের কেউ কেউ কমিউনিস্ট ছিলেন, কিন্তু কমিউনিস্ট হওয়া তো কোনো দোষের কিছু না। যদি আপনি আরেকজনের মতাদর্শের অধিকার স্বীকার করে থাকেন, তাহলে আপনার কাছে, আমি যদি কাউকে বলি যে তোমার ইসলামিস্ট হওয়াটা আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু হওয়াটা তোমার অধিকার, আপনি কিন্তু মানবেন না যে কমিউনিজম যেহেতু আমি পছন্দ করি না অতএব কমিউনিস্ট হওয়ার অধিকার কিন্তু আমার নেই। তারা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট, তারা ফ্যাসিস্ট, তারা ফ্যাসিজমের চর্চা করে। আবারও বলছি, এর পেছনে আছে উগ্র ধর্মীয় জাতীয়তাবাদ। উগ্র ধর্মীয় জাতীয়তাবাদ, এটি ছাড়া ফ্যাসিজমের জন্ম হয় না। তারা উগ্রতাকে মনে করে পবিত্রতা, এবং নিজের বাইরে নিজেরা যেভাবে ধর্ম পালন করে, নিজেরা যেভাবে ধর্মের ফতোয়া নির্ধারণ করে, তার বাইরে অন্য যারা ইসলাম পালন করে তাদেরকেও পর্যন্ত তারা মুসলমান বলে স্বীকার করতে রাজি না। এরাই হচ্ছে ফ্যাসিস্ট। নিজেদের লেখার ক্ষমতা নেই, সঙ্গীত সৃষ্টি করার ক্ষমতা নেই, নাটক সৃষ্টি করার ক্ষমতা নেই, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা করা এটার ক্ষমতা নেই। তারা তাই এগুলোকে বন্ধ করতে চায়। আরে তুমি করো, দেখো জনগণ কাকে গ্রহণ করে।
তো এই জনগণ কাকে গ্রহণ করে, এই জায়গাটা যে দেবে না সে হচ্ছে ফ্যাসিস্ট, এবং কালচারাল ফ্যাসিস্ট হচ্ছে সে এবং তারা। আজকে এই পর্যন্তই। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আগেই বলেছি যে দিন রাত পার হয়ে যাবে, দিনের পর দিন পার হয়ে যাবে। তবে এই ভিডিও থেকে আমরা তাদের প্রতিক্রিয়াটা লক্ষ্য করব, যদি প্রয়োজন হয় তারপরে তাদের উত্তর দিয়ে আমরা একাধিক ভিডিও তৈরি করব।